আমেরিকার অবস্থান আজ থেকে 1 মাস আগে কি ছিল আর 1 মাস পরে এর মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে অলরেডি। আপনি ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে যে আমেরিকার যে বিশ্বব্যাপী তার যে প্রভাব, যেটা শুরু হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে, তার যে উত্থান, সামরিক অর্থনৈতিক যে উত্থান, আবার এই বর্তমান ইরান যুদ্ধে কিন্তু তার এটা একটু অবনতি দেখা যাচ্ছে এবং আগামীতে হয়তো এটার একটা বিরূপ প্রভাব পড়বে। এবং বলা হচ্ছে যে আমেরিকার অর্থনৈতিক শক্তি, সমরশক্তি, অর্থনৈতিক শক্তি না থাকলে কিন্তু সমরশক্তিকে বজায় রাখা যায় না, এবং এই দুটাই দারুণ চাপের মধ্যে অলরেডি পড়া শুরু হয়েছে এবং আগামীতে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা একটু চিন্তার বিষয়। এখানে আমি একটা ছোট্ট সম্পূরক তথ্য দিয়ে তারপর আমি বাকি আলোচনায় যাচ্ছি। দেখেন, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, সেখানে আমাদের বাংলাদেশের অ্যাভারেজ আইকিউ স্কোর ধরা হয়েছে 74.33, আর আমাদের অবস্থান হচ্ছে পৃথিবীর মধ্যে 150তম, 192টা দেশের মধ্যে বোধহয় বা 200 এরকম একটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে 76.74, শ্রীলঙ্কায় হচ্ছে 86.62, পাকিস্তানে, যেখানে আমরা অনেকেই সকাল বিকালে তাদের গালি দিতে পছন্দ করি, কিন্তু তাদের অবস্থান কিন্তু 80 থেকে 84-র মধ্যে। এখন এই যে আমাদের এই যে আইকিউ অ্যাভারেজের যে ব্যাপারটা, এইটা আমাদের যারা নেগোশিয়েট করেছেন এবং যারা আমরা কথা বলছি তার কোনো ইনপুট আছে কিনা সেটা বিবেচনা করার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে যিনি আমরা যারা আলোচনা করছি, এই চুক্তির যিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং উনি নিঃসন্দেহে অনেক ভালো এটার মানে ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই সম্পর্কে কোনো উনি ব্যাখ্যা দেননি। তবে বাণিজ্য মন্ত্রীর আমি এটার কথা শুনেছি, এই যে একটা ক্লিপ দেখলাম, উনি বলছেন যে আমরা এখনই বাতিল করা বা পুনর্বিবেচনা করেন, আমরা একটু দেখি, এই ধরনের একটা কথা। সার কথাটা মোটামুটি এরকম। তো এখন আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিতে কিন্তু আমি যতদূর দেখলাম সেটার ক্লজও আছে, এখান থেকে এক্সিট করারও একটা প্রভিশন আছে। তো এখন এটা হয়েছিল অন্য সরকারের সময়, কিন্তু এখন বর্তমানে অন্য সরকার আসছে। যদিও আন্তঃরাষ্ট্রীয় চুক্তিগুলো সরকার পরিবর্তনের সাথে এগুলোর মানে বাতিল করা খুব সহজ না। আমরা যদি তার আগে আমি একটু পেছনে ফেরত নিয়েছি, আমাদের 55তম স্বাধীনতা দিবস পালন করলাম সেদিন। তো আমরা যদি একটু আজকের আলোচনার মধ্যে থেকে আমাদের জন্য সীমাবদ্ধতা একবারই আপনাকে সবকিছু এটার সাথে রিলেটেড। আমরা কিন্তু এরকম অনেকগুলো চুক্তি করেছি, বায়োলেটারাল চুক্তি করেছি। সেই চুক্তিগুলো প্রথমত চুক্তির আগে সেটা নিয়ে বিস্তারিত আলাপ হয়নি, এবং চুক্তি হওয়ার পরেও সেখানে আপনার অনেক কিছু একটা লুকোচুরি ভাব আছে, অনেকগুলো তথ্যগত আমরা জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটা সমস্যা আছে। তো এই বাণিজ্য চুক্তি, যেমন আমি রামপালের যে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি, তারপর আমরা বিদ্যুৎ কিনছি, ঠিক একইভাবে এইগুলোকে আমরা যদি শুধু একটা আইসোলেটেড করলে হওয়াটা আমার মনে হয় একটা চুক্তির ব্যাপারে একটু বোধহয় একটু বেশি অবিচার করা হবে, কারণ অন্যান্যগুলোকে আমরা এরকম আলোচনা করি না বা কথাও বলি না। তো সুতরাং আমাদের একটা দুর্বলতা আছে। এখন এই সামরিক দুর্বলতার পরিপ্রেক্ষিতে আমাদের চুক্তিগুলোতে আমাদের অবস্থানগুলো আমরা ঠিকভাবে করতে পারছি না। এখন আমেরিকা, বিশেষ করে বর্তমানে ট্রাম্প প্রশাসন, আপনি অবাক হয়ে যাবেন যে আজকের একটা খবর হচ্ছে যে মানে গতকাল থেকে খবরটা চাওয়া হয়েছে যে 10 জন উচ্চ পদস্থ সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের সেনাপ্রধানও আছেন। রাইট। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেই পুরোটা বোঝাতে চাইলাম। এটা কিন্তু এখন তারা যুদ্ধ অবস্থায় আছে, এই অবস্থায় এরকম, এটা কিন্তু অস্বাভাবিক না। এখন জনাব ট্রাম্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে উনি খুব আনপ্রেডিক্টেবল। যদিও এই চুক্তি যখন স্বাক্ষর হয় তারপরে মার্কিন আদালতে ওনার এই ধরনের ওই যে আপনার ট্যারিফ বৈষম্য বিভিন্ন দেশের সাথে এবং জোর করে নেওয়া, এগুলোর ব্যাপারে কিন্তু মানে সুপ্রিম কোর্টের আসছে এবং তারা এটা রিভিউ করছে। এখানে আপনি কি চিন্তা করে দেখেন যে কানাডা আমেরিকার প্রতিবেশী এবং ট্যারিফ নিয়ে
আপনি কানাডার প্রধানমন্ত্রীকে কি ভাষায় ট্রাম্প সাহেব অপদস্থ করেছেন, এগুলো হচ্ছে বাস্তব কথা। আপনি রাজনৈতিক কোনো বাণিজ্যই রাজনীতির বাইরে না। বাণিজ্যিক স্বার্থ রাজনৈতিক স্বার্থকে আরো এগিয়ে নিয়ে যায়। তো সেই জন্য আমেরিকা তার চেষ্টা করছে তার প্রভাবটা রাখার জন্য। কিন্তু এখন এই বর্তমান প্রেক্ষাপটে এই যে চুক্তি করেছে, মানে আমরা তো মনে করছি ভাইয়ের উনি বিশেষজ্ঞ মানুষ, ওটা উনি সবচেয়ে ভালো কথা মানে এটা মূল্যায়ন করতে পারবেন। আমি জানি না যে অন্যান্য যে বিভিন্ন চুক্তি আমাদের হয়েছে সেগুলোর ব্যাপারে এরকম পুঙ্খানুপুঙ্খ ওনারা মানে মূল্যায়ন করেছেন কিনা। আমরা নিয়মিতই করেছি, জি, এবং ভারতের সঙ্গে আদানির যে চুক্তি হয়েছে সেটা নিয়ে আমাদের বিস্তারিত বিশ্লেষণ আছে। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড থিং। তো এখন তো সেটা ভালো, আমাদের লোকজনের জানাতে সুবিধা এবং আমরা জানতে পারি। কিন্তু কারণ হচ্ছে কি, আমরা জানলাম কিন্তু আমাদের অবস্থান থেকে এই চুক্তির আমাদের যদি মানে প্রতিকূলেও যায়, সেই প্রতিকূল থেকে বের হওয়ার জন্য আমাদের কতটুকু মানে বার্গেনিং পাওয়ার আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ। এই চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চমূল্যে বোয়িং ও সামরিক সরঞ্জাম কিনতে হবে, এটা বাংলাদেশের জন্য কতটা জরুরি? আচ্ছা, এখন দেখেন আমাদের এইটা একটু জটিল বিষয় দেশের জন্য। কারণ হচ্ছে কি, আমাদের যে সমস্ত মিলিটারি হার্ডওয়্যার আছে সেটা আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে আমরা চীন থেকে সোর্সিং করেছি। এটা শর্তগুলো তুলনামূলকভাবে সহজ, এবং আমেরিকার একটা সমস্যা হচ্ছে যখনই তার স্বার্থের বাইরে চলে যায় তাদের বিবেচনায় নট প্রকৃত, তখনই তারা একটা এমবার্গো দিয়ে বসে। কিন্তু চীনের তরফ থেকে মানে যেহেতু তারা বাণিজ্যটাকে রাজনীতি থেকে মোটামুটি দৃশ্যত একটু দূরে রাখে, সেই জন্যে তারা এই শর্ত আরোপের ক্ষেত্রে একটু অনেক বেশি মানে কনজারভেটিভ। তো সেই জন্যে আমাদের এই যে যেমন আপনি মনে করেন যে হেলিকপ্টারগুলো আমাদের বেশিরভাগ হেলিকপ্টার ফ্লিটগুলো কিন্তু রাশিয়ান অরিজিনের। এখন যদি মনে করেন সেখানে যদি আমি অন্য হেলিকপ্টার নিয়ে আসি, সেই হেলিকপ্টারের জন্য আলাদা মেনটেন্যান্স এবং স্পেয়ার, এটা কিন্তু খুব চারটিখানি ব্যাপার না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে পারি। কুয়েতে আমি জাতিসংঘ মিশনে ছিলাম, তো ওখানে আমি ওই আপনার আমেরিকান ট্যাঙ্ক আসছে নিয়েছে তারা ইরাক যুদ্ধে। বলছিলাম বোয়িং কেনার কথা, আমি আসছি এই জাস্ট এটার সাথে সম্পৃক্ত। তো ওদের যে ট্যাঙ্কের যে দাম পার ইউনিট, কিন্তু 5 বছরের মেনটেন্যান্স কিন্তু তার থেকে অনেক বেশি। আচ্ছা, এবার আসেন বোয়িং এর ব্যাপারে। আমরা কিন্তু বোয়িং ফ্লিট আছে আমাদের, এবং এটা গত মানে আওয়ামী লীগ সরকার আমলে এটা কেনা 4টা বোধহয় বোয়িং কেনা হয়েছিল। এখন বলতে 14টার মতো হওয়ার কথা। এই যে আমাদের বাণিজ্যিক ঘাটতি আছে, ভাই যেটা ফিগারটা উল্লেখ করেন, 800 বিলিয়ন 200 বিলিয়ন আমরা আমদানি করি, আর 600 বিলিয়নের একটা গ্যাপ আছে, 400 বিলিয়নের একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা পূরণ করার জন্য আমেরিকা যাচ্ছে এটা উচ্চ মূল্যে বোয়িং এবং সামরিক সরঞ্জাম কিনে গ্যাপ পূরণ করতে হবে। এখন উচ্চ মূল্যের বিষয়টা, বোয়িং তো সব দেশে সব কোম্পানি, বোয়িং এর তো একটাই কোম্পানি। আপনি যদি বোয়িং প্রোডাক্ট নেন, কাজে ওখান থেকে উচ্চ মূল্য না নিম্ন মূল্য এটা নিরূপণ করা কঠিন নয়, একজন তো প্রোডাক্ট করছে। আপনি যদি বলতে পারেন যে সমমানের এয়ারবাসের ওই একই সমমানের এয়ারবাসের সাথে কম্পেয়ার করলে তাহলে যদি তুলনা করা যায়, তখন আমরা বলতে পারবো যে এটা আমার উচ্চ মূল্যে কিনছি। কাজে উচ্চ মূল্য শব্দটা আমরা মানে রাজনৈতিক স্লোগান হিসেবে খুব সুন্দর, কিন্তু এটা এই ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটা বিবেচনা করার বিষয়।